আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমরা মানসিকভাবে এত দৈন্য। এই ঘটনাটা আমি একটু পরে বলি। আমাদের দেশে এ তো এখন আমেরিকান রাষ্ট্রদূত, আর বুঝতে পারছেন বর্তমানে আমেরিকান রাষ্ট্রদূত মানে যে সিস্টেমটা এখন চলছে জঙ্গি উত্থানের পর থেকে, আমি জানি না আপনি জঙ্গি উত্থান হয়তো বলেন, কারণ আমরা একই আদর্শের মানুষ। আমি কিন্তু এটাকে সরাসরি জঙ্গি এবং চরমপন্থার উত্থান বলি 2024-এ যেটা হয়েছে। এটার পরে অর্থাৎ তারেক রহমানের মনস্তত্ত্ব আমরা যদি দেখি, কিংবা ইউনূসের মনস্তত্ত্ব আমরা যদি দেখি, কিংবা এই যে জঙ্গিগুলার সাথে যে এই আপনার আমেরিকান রাষ্ট্রদূত বৈঠক করছে, এদের মনস্তত্ত্ব যদি আপনি দেখেন, দেখবেন যে এরা সবচেয়ে বেশি মনে করে যে এদের নিশ্চয়তা বিধান করতে পারবে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত সবার। অর্থাৎ বাংলাদেশে যদি আপনি এই যুক্তিতে চিন্তা করেন, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু এই মার্কিন রাষ্ট্রদূত, সেটা কিন্তু তারেক রহমান নয়, আপনি যদি মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করেন। জি। আবার উল্টো দিক থেকে দেখেন, এই যে একটা লোক মার্কিন রাষ্ট্রদূত, সে বৈঠক করছে এই সন্ত্রাসীদের সাথে। এখানে একটু গভীরতাটা কি জানেন রাশেদ? যে ঘটনাটা আমরা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট গত 25-30 বছরে, অন্তত এই জর্জ বুশ জুনিয়র, যেটা জুনিয়রের পর থেকে যত প্রেসিডেন্ট এসছে, তাদের মধ্যে এই যে ইসলামিক জঙ্গিবাদ সম্পর্কে সবচেয়ে স্বচ্ছ ধারণা রাখে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প। অন্তত সৎ ধারণা রাখে, অন্যগুলো কিন্তু এই ব্যাপারে অসৎ ছিল। যখন যাকে সুবিধা ভোটের জন্য, আমি একবার দেখলাম জো বাইডেন সাহেব হাদিস পড়ছে, হ্যাঁ, ও তো খ্রিস্টান, তার হাদিস পড়ে মুসলমানদের ভোট সে মানে নিজের দিকে টানছে, এই ধরনের অসততা করে। সেই দিক থেকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবচেয়ে সৎ একজন প্রেসিডেন্ট ছিলেন। মানে এই জায়গাটায় শুধু যে ইসলামিক জঙ্গিবাদটা, আমরা কিন্তু ইসলাম ধর্মের যে ধর্মপ্রাণ মানুষ আছে তাদের আলাদা করে কিন্তু জঙ্গিদের কথা বলছি। জঙ্গিদের ব্যাপারে উনি ছিলেন সবচেয়ে সচেতন, এবং উনি নির্বাচনের আগে কিছু কিছু কথাবার্তাও বলেছিলেন, এবং আপনার মনে আছে একটা পোস্টও দিয়েছিলেন যে বাংলাদেশকে জঙ্গিরা কিভাবে দখল করছে, সে ব্যাপারে উনি একটা কথা বলেছিলেন যে ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তুলসী গাব্বার, সরি, এই যে কমলা, কি যেন নামটা তার, কমলা হ্যারিস, তাকে আপনার নিন্দা জানিয়ে উনি একটা টুইট করেছিলেন। এটা আমাদের সব জায়গায় কিন্তু সাড়া ফেলেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই কথাগুলো থাকলো না, এবং আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এই স্বল্প সময়ের, এটা তো অনেকটা আমাদের জঙ্গি উত্থানের 6 মাস পরে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলেন, 1.5 বছর হয়েছে বলা যায় আর কি এখন তার। এই সময় তার কিন্তু পররাষ্ট্রনীতির কোনো আপনার কিন্তু ধারাবাহিকতা নাই। আপনি শুধু ইরানের সাথে যুদ্ধ যদি আপনি দেখেন, যে আজকে বলছে ইরানকে মেরে ফেলবে, কালকে আবার সন্ধি করছে, পরশু আবার আক্রমণ করছে, এই যে ব্যাপারগুলা, এগুলোতে তাদের কৌশল থাকতে পারে, কিন্তু এটা চরম একটা অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে। এই চরম অস্থিরতাটা আমরা শিকার হয়ে গেলাম বাংলাদেশ। এই যে দেখেন, একদিক থেকে এই ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত জঙ্গিদের সাথে বৈঠক করছে, আবার ওইখান থেকে বলা হচ্ছে যে সেরহিও, এই উচ্চারণটা অবশ্য বাংলাদেশের কোনো মানুষ করতে পারে না, এটা একটা স্প্যানিশ উচ্চারণ, আমি জানি না, ওরা আমেরিকাতে সার্জি বলতে পারে, সার্জিও, বাট এই নামটা হইলো আপনার ল্যাটিন। এই লোক নিশ্চিতভাবে ল্যাটিন পিতামাতার সন্তান। ল্যাটিন মানে স্প্যানিশ আর কি, ধরেন মেক্সিকান বা অন্য কোনো ওই কিউবান হতে পারে, ওই ভাষায় এই উচ্চারণটা হলো সেরহিও। যাই হোক, এই সেরহিও গোর উনি যে আসছেন, দুটো কিন্তু ভিন্ন জিনিস হয়ে যায় কিনা আমরা জানি না, এসে উনি কি করেন সেটার উপর আমরা দেখব। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আপনার যে তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না, এবং এই রাষ্ট্রদূত যা যা দেখাচ্ছে, এটা একদিক থেকে যেমন তাদের আধিপত্যটাও স্পষ্ট করে, আরেক দিক থেকে কিন্তু আমরা যারা বাংলাদেশকে বুঝি তখন দেখি যে এদের কিন্তু একটা অসহায়ত্ব ফুটে উঠেছে। সেই অসহায়ত্বের অংশ হিসাবে আমি এই ক্রিস্টেনসেন সাহেবের এই জঙ্গিদের সাথে বৈঠকটাকে দেখি। এবং তিনি নিজে গিয়েছেন এনসিপির অফিসে। জি, এটা কি একটা শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড নয় কি? না, শিষ্টাচার বহির্ভূত বলা যাবে না, সে তো আপনার যাচ্ছে, এখানে শিষ্টাচারের বিষয় নেই, বিষয় হলো যে কাঙ্গালপনা। এখন কে কাঙ্গাল সেটা বোঝার বিষয়, যে এই জঙ্গিরা তার কাছে কাঙ্গাল, না এই রাষ্ট্রদূত জঙ্গিদের কাছে কাঙ্গাল, বা দুই পক্ষের কাছে কাঙ্গাল। কাঙ্গাল মানে ভিক্ষাবৃত্তি করা আর কি। যে এখন জঙ্গিরা কিন্তু স্পষ্টভাবে, যেটা আমি আগেও বলেছি, এই জঙ্গিগুলো
জামাত, বিএনপি, তারা কিন্তু সম্পূর্ণরূপে তারা এখন প্রোটেক্টেড ফিল করছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে আছে। যে আপনি যে এটা বলছিলেন আন্তর্জাতিক সংকটের মুখে আজকে আপনার হয়তো আপনি এই প্রশ্ন করবেন, আসলে ওইটাই বড় সংকট। শেখ হাসিনার সরকার যেভাবে জিনিসটা মেনটেন করতেন, একটা স্পষ্ট দূরত্ব রেখে সবার কাছ থেকে, ওইটাই ছিল কিন্তু সেফ পথ আর কি। এবং সেটাকে আরেকটু দক্ষতার সাথে আমরা হয়তো করতে পারলে ভালো হতো, সেটা সম্ভব হয় নাই, কিন্তু পথটা ছিল সেফ। এবং আপনি দেখবেন 2024-এ জঙ্গি উত্থানের পর যারা ক্ষমতায় এসছে, আপাতভাবে যে ছেলেগুলাকে জ্ঞানী গুণী মনে হয়, এই যে উপদেষ্টা জাহেদ তারেক রহমানের এবং আরো যারা যারা আছে, এরা আমাদের যে পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধুর মুখের বাণী দিয়ে আমরা যে পররাষ্ট্রনীতি মানি, যে সবার সাথে শত্রুতা, কারোর সাথে বৈরিতা নয়, এইটা হলো একটা চিরন্তন আপনার কূটনীতিতে। আপনি এটা একেবারে সকল দেশের জন্য প্রযোজ্য, এটা যে শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য তা না। আসলে আপনার এই অনুষ্ঠানে হয়তো আজকে ব্যাখ্যা করা যাবে না, এটা কোনোদিন সুযোগ পেলে হয়তো ব্যাখ্যা করব। কিন্তু দেখেন, এই জিনিসটাকে ওরা কিন্তু বলে যে না, এইটা কোনো বিষয় না, ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাবে, এরকমই ওরা দেখায়। কিন্তু এটাই আমাদের সমূহ বিপদ ডেকে আনছে। বিপদটা তো বুঝতেই পারছেন যে আমাদের যে তারেক রহমান, ইউনূস আর এই এনসিপি জামাত মিলে, আমি নিশ্চিত, আমি এখন আমার যেটা মনে হয় যে বাণিজ্য চুক্তি নামে যে দেশ বিরোধী এবং আপনার এটাকে গোলামির চুক্তিও বলতে পারেন। দেখুন, বাংলাদেশের আসে এত কথা বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, ভারতের সাথে গোলামি চুক্তি করেছে। আপনার ওইটা নিশ্চয়ই মনে আছে বা দেখেছেন বা জানেন যে 25 বছরের একটা সম্প্রীতি চুক্তি হয়েছিল বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর, আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মৈত্রী চুক্তি বলা হতো, বা এই চুক্তিটা, সেই চুক্তি যদি আপনি পড়েন, আমি ওই চুক্তি পড়েছি, আমি ওখানে চাকরি করেছি, প্রতিটা কথা হলো ইকুয়াল। ভারত যা বাংলাদেশকে দিবে, বাংলাদেশ ভারতকে তাই দিবে। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের এই ধরনের চুক্তির কথা হয়তো ভাবতে হতে পারে। ওই চুক্তিতে কোথাও কিন্তু ইনইকুয়ালিটি ছিল না, যে আপনি আমাকে বেশি দিবেন, আমি আপনাকে কম দিব। কিন্তু এই চুক্তিটা যদি আপনি পড়েন, বা আমরা তো সবাই দেখেছি, কিছু না কিছু পড়েছি, এইটা কিন্তু সম্পূর্ণরূপে অসাম্য। এতটাই অসাম্য চুক্তি যে এমনকি আনু মুহাম্মদের মতো চিহ্নিত বাংলাদেশ বিরোধী লোকগুলোও কিন্তু অন্তত জনসমক্ষে বলতে বাধ্য হচ্ছে যে এটা একটা অসাম্য চুক্তি। ফলে আমরা যদি বাংলাদেশের গত 54-55 বছরের ইতিহাসটা দেখি, একটা মাত্র গোলামি চুক্তি, আমি অন্তত গোলামি চুক্তি এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে গোলামি চুক্তি কথাটা আমরা হাজারবার শুনে এসেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মুখ থেকে। কি শেখ হাসিনা গোলামির চুক্তি করেছে, আওয়ামী লীগ গোলামির চুক্তি করেছে, যদিও তারা কখনো কোনো গোলামির চুক্তি বের করে দিতে পারেনি। এবং ওই যে 25 বছরের যে চুক্তি ছিল, এটাকেও বিএনপি সবাই গোলামির চুক্তি বলতো। সেই কৌতূহল থেকে আমি ওই চুক্তিটা পড়েছিলাম, এবং সেই চুক্তি আর কেউ, আওয়ামী লীগ সরকারই সেটা কিন্তু আর নবায়ন করে নাই, কারণ আসলে এই যে কথাবার্তা হয়, আমার ধারণা এই ভয় থেকে, ভবিষ্যতে এই ভয়গুলো আসলে জি আমাদের আর পেলে চলবে না। কিন্তু যেই জিনিসটা হলো, দেখেন, আমি বলি যে বাংলাদেশের মানুষের উপর এটা একটা গজব হিসাবে এসছে। এই লোকগুলাকে গিলানো হয়েছে যে ভারতের সাথে আওয়ামী লীগ গোলামির চুক্তি করে, এই করে সেই করে। সত্যি সত্যি ইউনূসই একটা গোলামির চুক্তি করে দিল, এবং বাংলাদেশের মানুষ এটা হজম করছে। আপনার যে অনুষ্ঠানের যে আজকে যে শিরোনাম, যে সংকট, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট। এখান থেকে তারেক রহমানদের আপনার উদ্ধার পাওয়ার দুটো রাস্তা আছে, আমি এটা বলি। একটা রাস্তা হলো রাজনৈতিক বিরোধীদের সাথে, সেটা একমাত্র আওয়ামী লীগ, আর কারো পক্ষে সন্ধি করা, আওয়ামী লীগের কাছে প্রোটেকশন চাওয়া, অথবা অহংকার করে আমেরিকার কাছে প্রোটেকশন চাওয়া। আর আমেরিকার কাছে প্রোটেকশন ওরা চেয়ে যাচ্ছে এখন পর্যন্ত, এটা কিন্তু তাদের জন্য বড় বিপদের বিষয়। কারণ আপনি বিশ্বটা এখন আমেরিকার একক নেতৃত্বে কিন্তু চলছে না, এবং আমেরিকা সব জায়গায়, আপনি তো প্রচুর অনুষ্ঠান করেন এগুলো নিয়ে, সব জায়গায় কিন্তু নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। একটা মাত্র দেশ যেখানে আমেরিকা সত্যিকার অর্থে বিজয় লাভ করেছে 2024-এর জঙ্গি উত্থানের মধ্য দিয়ে, গত 15-20 বছর যদি আমরা দেখি আমেরিকান পররাষ্ট্রনীতির সাফল্য, সেটা হলো এই বাংলাদেশ। আমি আবার আপনার একটা ব্যক্তিগত কথায় আসি, যদি আমরা আন্তর্জাতিক সংকটের বিষয়গুলো কথা বলবো, একটা ব্যক্তিগত আপনার কথায় আসি। আপনার হঠাৎ ওই দিন একটা স্ট্যাটাস দেখলাম যে আমার পাসপোর্টটি ফেরত দিন। আপনার পাসপোর্ট কি চুরি হয়ে গেছে নাকি? না, আমার পাসপোর্ট, আমি যখন আপনার কানাডায় চলে আসলাম,
আমি একটা ফেসবুক এবং টুইটারে স্ট্যাটাস দিয়েছিলাম যে সারা বিশ্বকে জানিয়ে, এইটা খুব আপনার বিশেষ করে শেখ হাসিনা সরকারকে আমি ওইখানে সামারাইজ করেছি, এবং আমরা আজ পর্যন্ত আমার চোখে এত ভালো লেখা কিন্তু পড়ে নাই শেখ হাসিনা সরকারকে আপনার বর্ণনা করার জন্য। আসলে ইউনূস এবং শেখ হাসিনাকে তো সংক্ষেপে কিন্তু আমি অনেক কথা বলেছি, ওইটা যদি আপনারা দেখেন। ওটা যখন বের হয়ে গেল তখন ইউনূস গভর্নমেন্ট আমার এবং আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে দিল। বাতিল শুধু করে নাই, তারা কানাডিয়ান সরকারকে সেটা জানিয়েছে। কানাডিয়ান সরকার থেকে আমি আবার সাথে সাথে এইটার ইমেল পেয়েছি যে তোমার পাসপোর্ট বাতিল করেছে, এবং তারা চেষ্টা করেছে কানাডিয়ান সরকারের সাথে তদবির করে আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। না, আপনার ওই স্ট্যাটাসটা আমি পড়েছিলাম, ওই স্ট্যাটাস পড়ার পরেই আপনাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং আপনি অ্যাকসেপ্ট করেছিলেন। এটা আপনার সেটা ভাইরাল ছিল খুবই, না যে কারণে আমি হঠাৎ করে চিন্তা করলাম কি ব্যাপার, ওনার পাসপোর্ট উনি আবার ফেরত চাইলেন। কারণ আছে আপনার এই ধরনের আরেকটা স্ট্যাটাস আপনাদের আরো একজন সচিবের মুখ ছিল কালের কণ্ঠে, যে স্যার আপনি তো চলে গেলেন, আমাকে তো মেরে গেলেন পুরো। একজন সচিব, উনি মাত্র 3 মাস সচিব হওয়ার পরে ওনাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছিলেন। তখন ফেসবুক স্ট্যাটাসটা কিন্তু কালের কণ্ঠ সহ অনেক পত্রিকায় আসছিল এই স্ট্যাটাসটা। মানে কাকে বললো? শেখ হাসিনাকে বললেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা? না, এটা ডাক্তার ইউনূস সাহেব যেদিন ক্ষমতা হস্তান্তর করে চলে যাচ্ছেন সেই দিন লিখেছিলেন ওই সচিব সাহেব যে আমাকে তো মেরে গেলেন স্যার, আপনি তো চলে গেলেন কিন্তু আমাকে তো মেরে গেলেন, রাস্তায় বসিয়ে দিয়ে গেলেন। মানে ওনার কোনো টাকা পয়সা বেতন তো পাই না, সবকিছু ব্লক করে দিয়েছিলেন। এই অবস্থা খুব কষ্টে আছেন নাকি? আপনার কাছে এখন যে প্রশ্ন, আমার তো ব্যাখ্যা দিতে হয়। আপনি যে মানে প্যারালেলটা টানলেন, আমার আসলে স্ট্যাটাসের সাথে ওইটার মিল নাই। কারণ হলো যে আমি তারেক রহমানকে যে পাসপোর্ট দেওয়ার আবেদন করেছি, এইটা হলো আপনার আসলে অন্য উদ্দেশ্যে। সেটা হলো আমিও যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেদিন আসবেন সেই দিন আমি বাংলাদেশে হাজির থাকতে চাই। এই জন্য আমি কিন্তু তারেক রহমানের কাছে চাকরি চাওয়া বা উনি আমাকে এই ধরনের কোনো কথা বলার সাথে হাজির থাকার জন্য আপনার পাসপোর্ট দরকার, আপনি এটাও লিখেছিলেন। এটা ভালোভাবেই পড়েছিলাম আমি ওটা। আচ্ছা জি। এই যে আপনি কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশে চাকরি করেছেন, প্রায় 15-20 বছর সম্ভবত আপনি চাকরি করে ফেলেছেন। 25 বছর, 24-25 অলরেডি করে ফেলেছেন। আপনি একটা জিনিস আমাকে দেখে একটু বুঝিয়ে বলেন, বা ডট গুলো যদি আপনি মিলিয়ে দিতে পারেন আমাদেরকে। তারেক রহমান মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে চায়না গেলেন, চায়না থেকে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসার পরে একদম চুপ, মুখে কুলু পেটে বসে আছেন। কি হলো না হলো জানি না, আমরা জানি যে কিছু সমঝোতা স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 1 সপ্তাহ আগে, 7-10 দিন আগে ঘোষণা দেওয়া হলো যে রোডস অ্যান্ড বেল যেটা হচ্ছে কুমিং পর্যন্ত, সেটার কার্যক্রম চলমান। তার মানে চলমান মানে হচ্ছে তারা চায়না থেকে মায়ানমারে বাংলাদেশে ঢুকবে, এটা চলমান। এই ঘটনার 2 দিন পরে আমরা জানতে পারলাম যে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন। আজকে আবার অ্যাম্বাসেডর সাহেব এনসিপির কাছে ধর্ণা দিচ্ছেন গিয়ে। সবগুলো বিষয়টা কি একটু কোনো ভেজাল মনে হচ্ছে? কারণ আমেরিকা করিডোর চাইছিল, দেয় নাই। তৎকালীন সময় ব্লাডি করিডোর বলা হয়েছিল আমার সেনাপ্রধান। এখন চায়না যখন বলছে করিডোরের কাজ চলমান, তার মানে চলমান, এটা 100% শিওর, নাহলে এমনি বলে না। এটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারেক চুপ, সার্জিও কেন আসছেন, কি কূটনীতি চলতেছে, কি হইতে পারে? আপনার মনে হয় বা কোনো ডট যদি মিলাইতে পারেন যে কি হচ্ছে আসলে? দেখুন, যে আমাদের যে জঙ্গি শ্রেণী ক্ষমতাটা গ্রহণ করেছে, এরা আসলে এদের কোনো ধরনের আপনার এসব জিনিস বোঝার কোনো প্রজ্ঞাই নেই। ওরা একসাথে যেটা ভাবে, জঙ্গিদের যারা আপনার মনে করেন যে ইন্টেলেকচুয়ালি যারা গাইড করতে চায়, এমনকি তারেক রহমানের সরকারকেও আপনি মনে করেন যে তাদের মধ্যে আপনি আমরা পাবলিকলি তো দেখি, শাহিদুজ্জামানকে দেখি, সাকিব আলীকে দেখি। আপনি নিশ্চয়ই 2 জনকেই চেনেন। জি। সাকিব আলী ফরেন সার্ভিসের একজন ফর্মার ফরেন সার্ভিস অফিসার, সেই লোকও চাকরি ছেড়ে দিয়েছে পাকিস্তান প্রীতির কারণে। আমি চাকরি থেকে চলে এসেছি আসলে মুক্তিযুদ্ধ প্রীতির কারণে। সুতরাং তার সাথে আমার একটা বিপরীতমুখী মিল বলতে পারেন আর কি। এরা দেখেন, এরা কিন্তু ওই জিনিসটা স্বপ্ন দেখে যে
পাকিস্তান যেহেতু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে, বাংলাদেশ কেন পারবে না? এটা হলো ওদের মূল জায়গা। সে এটার ব্যাখ্যাটা একটু কঠিন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে এইটা সম্ভব নয়। বাংলাদেশে আপনি জানেন এই যে এখন যে ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত আছে, সে কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে এসেছিল বাংলাদেশে আসার আগে যে চীনের আধিপত্যে যাতে বাংলাদেশ না পড়ে সেটা হবে আমার কিন্তু কাজ। আবার তারেক রহমানের আপনারা দুটা দেশ সফর এটা বলতে পারেন না, আসলে উনি মালয়েশিয়া গেছে। এইটা মালয়েশিয়াটা হলো যে একটা ট্রানজিট পয়েন্ট ছিল, তার আসলে উদ্দেশ্য ছিল চীন ভ্রমণ করা। এখন এই লোকগুলা তো তাদেরকে আসলে প্রভাবিত করে যে চীনের সাথে, আপনি দেখবেন গৌতম দাস আরেক জামাত প্রমোটার বাংলাদেশের, সেও কিন্তু বারবার, এমনকি পিনাকি, এরাই কিন্তু বিএনপির ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। কারণ বিএনপির অভ্যন্তরে তো আমি কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দেখি না। বিএনপির অভ্যন্তরে কি আছে, যে ফাহাম আব্দুল সালাম, ওর তো লিমিটেশন আরো অনেক বেশি। রেজাউল করিম রনি এই ছেলেটা, বাচ্চা পোলাপান, এদের লিমিটেশন অনেক বেশি। আবার যদি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, ইন্টেলেকচুয়ালি ব্যাংকরাপ্ট। সে চাকরি করেছে বিভিন্ন দেশে, ঠিক আছে, একজন ইউএন কর্মচারী হিসাবে ওকে, কিন্তু ইন্টেলেকচুয়ালি জিরো। আর যে হুমায়ুন কবির যে আছে, একে আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন যে এ হলো যে এনসিপির যে ছেলেগুলা আছে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ওই লেভেলের, অর্থাৎ মাহফুজ বা ওইখানে যারা যারা আছে। আর শামা ওবায়েদ একটা ডিসেন্ট নারী হিসাবে, ঠিক আছে, অল্প বয়সী, উনি কাজকর্ম শিখছেন। এই হলো তার। আর তারেক রহমানের নিজস্ব যে যোগ্যতা, এবং তার সরকারের মধ্যে 2-3টা মন্ত্রী আপনি মনে করেন যে মির্জা ফখরুল অর্থমন্ত্রী, আমির খসরু, এরপরে সালাউদ্দিন সাহেব, এর বাইরে যদি আপনি তারেক রহমান সরকারের মন্ত্রীগুলো দেখেন, আপনি বুঝবেন যে এদের কত দন্য দেশা। দেখেন, আমি নিজে কত গালাগালি করি আওয়ামী লীগ সরকারকে, বলি যে এই অদক্ষতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অদক্ষ মন্ত্রীটাও এখন দেখা যাচ্ছে যে, আমি কি একটু লম্বা করে ফেলছি, বাট সময় প্রশ্নের ওই জায়গায় আসবো। তারেক রহমান সরকারের মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সবচেয়ে অদক্ষ মন্ত্রীটাও এখন দেখা যাচ্ছে যে তারেক রহমান সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রীটার চেয়ে ভালো ছিল বিভিন্ন দিক থেকে। এই ধরনের একটা অবস্থায় তারেক রহমান সরকার চালাচ্ছেন। এই অবস্থায় আপনার যখন একটা সরকার এতটা দুর্বল থাকে, এবং সেই সরকার, তারা তো সব জানে, আপনার চীন বলুন, আমেরিকা বলুন, আমেরিকা একটু বর্তমানে সারা বিশ্বে তাদের প্রজ্ঞার দিক থেকে ঘাটতি আছে, আপনার স্টাডি করার ক্ষেত্রে ঘাটতি আছে, ওরা অত গভীরে যায় না, চীন কিন্তু অনেক গভীরে যায়। তারপরেও এই জিনিসগুলো খুবই সহজ সরল। এই যে আপনি ইলেকশন বলেন, ইলেকশন যেটা হলো 50% বাংলাদেশের, আমরা ধরে নিতে পারি জনগণ কিন্তু এই ইলেকটোরাল প্রসেসের বাইরে ছিল, আমরা সবাই কিন্তু এই প্রসেসটার বাইরে ছিলাম। এই অবস্থায় একটা সরকারের প্রথম হলো যে বলিষ্ঠ পার্সোনালিটি নাই, অর্থাৎ শেখ হাসিনার যে আপনার একেবারে শক্তিমান একটা পার্সোনালিটি ছিল, সেটা তারেক রহমান সরকারের নাই। আবার তারেক রহমানও, আমি এটা প্রশংসার দৃষ্টিতে বলছি, উনি নিজেও কিন্তু অত্যন্ত হাম্বল একটা লুক দিচ্ছেন। ওনার যত ক্রোধ ঘৃণা ভেতরে আছে, এটা কিন্তু দেখবেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ সম্পর্কে উনি গালিগালাজ করে না, কিন্তু কথা বলার সময় বোঝা যায় যে উনি কতটা ঘৃণা করেন আওয়ামী লীগকে। কিন্তু আদারওয়াইজ হি ইজ লাইক এ নাইস গাই, হাম্বল, আপনার মানে এক ধরনের নরম প্রকৃতির মানুষ হিসাবে উনি অন্তত দেখাচ্ছেন। এইটা কিন্তু সরাসরি চীনারাও দেখছে, মার্কিনিরাও দেখছে, ভারতীয়রাও দেখছে। সবাই জানে যে এই রকম একটা সরকার, যে যার সাথে বাংলাদেশের 50% মানুষ নাই, যার সাথে আওয়ামী লীগের মতো সবচেয়ে শক্তিশালী দলটা নাই, যেটা ভারতে আছে সবসময়। আপনার যত রাজনৈতিক বিরোধিতা থাকুক, ভারত রাষ্ট্রের ক্ষেত্রে তাদের প্রধান প্রধান দলগুলো কিন্তু এক, কংগ্রেস, বিজেপি ইত্যাদি। সেটা বাংলাদেশে আমরা করতে পারিনি। এরকম অবস্থা যদি করতে না পারেন, তাহলে কিন্তু সবাই আওয়ামী লীগকে সবচেয়ে শক্তিশালী ভাববে। ফলে এই সব সার্কামস্টেন্সে তারা দেখছে যে তারেক রহমানের সরকার অত্যন্ত দুর্বল, এবং দুর্বল যদি হয়, আপনার আন্তর্জাতিক ক্ষেত্রটাই, এখানে কিন্তু আপনার কোনো মানবিকতা নেই, এখানে আপনার ভালো কেউ দেখবে না। এইটা একটা ক্ষেত্র। আপনি যদি মনে করেন আমরা একটা গ্রামে বসবাস করি, আজকে ঝগড়া করি, কালকে ঘৃণা করি, পরশু একজন মারা যাচ্ছে, আবার কিন্তু এগিয়ে যাই, হ্যাঁ, এখানে ঘৃণা, ক্রোধ, ভালোবাসা একসাথে প্রকাশ পায়। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এটা একদম নাই, সেখানে হলো স্বার্থ স্বার্থ স্বার্থ। অর্থাৎ তারেক রহমান 2 দিন পরে গুলি খেয়ে মরবেন, না জঙ্গিদের আঘাতে মরবেন, না জনতার নাকি তিনি সফল হবেন, এইগুলোর ব্যাপারে কারো কোনো আপনার সেটা তাদের অগ্রগণ্য বিষয় না। বিষয় কিন্তু তারাও চাইবে, অর্থাৎ কিন্তু তাদের প্রথম হলো যে তারেক রহমান থেকে স্বার্থ উদ্ধার করা।
এই স্বার্থ উদ্ধারে কিন্তু আপনার দুটো জিনিস কিন্তু এখানে বিপরীত মুখে দাঁড়িয়ে আছে। তারেক রহমান চীনের কাছে গেছেন অর্থের জন্য, আবার মার্কিনীদের কাছে উনি কিন্তু মানসিকভাবে প্রোটেকশন চান। দুটা পরিপূর্ণভাবে সাংঘর্ষিক, এবং এই সংঘর্ষ আপনি যে ডট মিলাতে বললেন, এই সংঘর্ষেরই অধীন আপনি যা কিছু দেখবেন। সেরহিও গোর বাংলাদেশে এসে যা কিছু আলোচনা করবে সেটা কিন্তু এই 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 অংশেই থাকবে, যে সেও কিন্তু দাবি করবে। এটা তো বলেই দিয়েছে, আপনি দেখেন নাই ওই যে রাষ্ট্রদূত বের হয়ে বলছিল না খলিল সাহেবের অফিস থেকে, যে আমেরিকার উপর বাজি রাখলে কেউ কিন্তু হারে না। তার মানে কি, যে তোমরা এককভাবে এখন আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাও সবকিছুর জন্য। কিন্তু আবার আমেরিকানরা তো টাকা নাই, টাকা দিতে পারে না। তারেক রহমান যদি আমেরিকানরা টাকা সহ আসতে পারতো, তাহলে তারেক রহমান সাহেবের একদিকে আসার একটা নিরাপদ জায়গা ছিল। কিন্তু এখন ওনার সরকার চালাইতে হলে আপনি জানেন অলমোস্ট 9.5 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে, যেখানে আপনার 2-2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি, এবং এটা নাকি বিদেশি ঋণ থেকে আপনার মানে আনতে হবে। সেই বিদেশি ঋণ কোথায়? IMF গেল, আমরা তো আর খবর দেখলাম না যে IMF কোনো ঋণ টিন দিয়েছে কিনা। আর IMF তো এত বড় ঋণ দেয় না। সব দিক থেকে আপনার অর্থ সংকটে আছে এই তারেক রহমানের সরকার। ফলে এখন অর্থ দেওয়ার জন্য তো আছে আপনার এই চীনের কাছে অর্থ দেওয়ার মতো সক্ষমতা আছে। এখন অর্থ যদি দিতে যায়, এই যে আপনি যেটা বললেন, যে এই যে তারা সাহস করে বলেই ফেলছে যে আমাদের কিন্তু এই করিডোরের কাজ চলছে, এটা কিন্তু একেবারে আপনার সুস্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা, এটা তারেক রহমানকে ইঙ্গিত করে বলা নয়। ফলে যেটা হয়ে গেছে, তারেক রহমান সরকার কিভাবে তিনি এই টানাপোড়েন থেকে রক্ষা পাবেন। এখানে আবার বলি, দেখেন আমরা এমনকি 2024 পর্যন্ত আমরা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচক ছিলাম, অর্থাৎ পররাষ্ট্রনীতিতে, এই যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই সরকারের মার্কিনীদের সাথে কূটনীতিটা আরো দক্ষ হওয়া দরকার ছিল, এখনো সেটা মনে করি। কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখি যে যত দিন যাচ্ছে এবং তারেক রহমান যত বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, যত এই টানাপোড়েন আসছে, যত ডট সৃষ্টি হচ্ছে মানুষের মনে, আপনি যেটা বললেন, তত আমি দেখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, যে উনি যেভাবে পররাষ্ট্রনীতি মেনটেন করার দিকে ছিলেন, সেটাই ছিল বাংলাদেশের জন্য কিন্তু একমাত্র আপনার নিরাপদ পথ। এবং তারেক রহমানরা যেটা করছেন, এটা কিন্তু আপনার একটা হলো যে মানে সংকটের পথ, এবং তার জন্য হলো যে আপনার ভয়ের একটা পথ। এখন এই সরকারটা, তারেক রহমানের সরকার, অহংকারের জন্য আওয়ামী লীগের সাথে সন্ধি না করতে পারে, কিন্তু বিদেশিদের কাছে কিন্তু তার নিরাপত্তা, তার এক্সিট, তার ভবিষ্যৎ সবকিছু উনি বন্ধক দিয়ে রাখছেন। এখন এখান থেকে উনি কিভাবে বের হয়ে আসবেন, এইটা আর কি আমরা খুব আগ্রহ ভরে আমরা সবাই দেখার জন্য অপেক্ষা করব। তবে হারুন ভাই, আপনি যে বললেন না, এই যে মানে আমেরিকান অ্যাম্বাসেডার বলছিলেন যে মানে আমেরিকার পক্ষে বাজি ধরলে হারার নাই, আমরা খেলা বিষয়ক কথাবার্তা বলতে আসছিলাম। সেদিন আসলে আমি ওই অ্যাম্বাসেডারের কথায় বেকুব হয়ে 1 পাউন্ড আমেরিকা ওয়ার্ল্ড কাপ জিতবে বলে ধরেছিলাম, আর সেটাই আমার জলে গেছে, সেমিফাইনালও যাইতে পারে নাই। এখন বাংলাদেশের মানুষও যদি বুঝে আমার 1 পাউন্ড হারাইয়া গেছে, তাহলে আপনারা কি পাবেন? আপনাকে সর্বশেষ যে কোশ্চেন, আপনি আজকে আমাদেরকে এত ব্যস্ত, রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে কথা বলেছেন কোথায়? লন্ডনে এসে। ভাই, আপনি কানাডায় থাকেন বা আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, আপনি দেখছেন যে ওখানে বেশ কিছু সিম কার্ড পাওয়া যায়। যেমন সবচেয়ে প্রচলিত সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে লিভারা, এগুলো সব শ্রীলঙ্কান কোম্পানির সিম কার্ড। এগুলো রেজিস্ট্রেশন লাগে না, অটোমেটিক ওপেন থাকে। এটা যে কেউ মোবাইলে ঢুকাইয়া 10 টাকা ভরলেই হোয়াটসঅ্যাপ চালু, যে কোনো নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে সেকেন্ডের ব্যাপার। সেখান থেকে রাষ্ট্রপতি কথা বলতে পারে শেখ হাসিনার সাথে, কেউ ধরার নাই। বা বাংলাদেশের গোয়েন্দারা কিন্তু এখনো মোসাদ, MI5, স্কটল্যান্ড ইয়ার্ড বা KGB, CIA এর মতো তো না যে সাথে রেকর্ড করলো। আসলে মূলত কাহিনীটাকে একটু বুঝাই বলবেন, যদি আপনি পারেন, বুঝাই বলার ইচ্ছা থাকে আমাদেরকে, যে মার্কিন সার্জিও গোর আসছে, চায়নার প্রেসার, ইন্ডিয়ান প্রেসার, রাষ্ট্রপতিকে যাইতে হবে, সেনাপ্রধান রইল আপনার তুর্কিতে, বোমা কিনতে গেলেন, এইদিকে আবার আমাদের কি বলে আপনার স্পিকার সাহেব, উনি সমস্ত ভিজিট শর্ট করে ফিরে আসার চেষ্টা করছেন। আজকে শুক্রবারে আসার কথা আর কি, বা শনিবার রোববার আসবেন।
মূল ব্যাপারটা কি? আসলে কি রাষ্ট্রপতির পদত্যাগ হচ্ছে বা না, কি? দেখুন, আমি তো আপনি বুঝতে পারছেন, আমি আসলে যেটা জানি না সেটা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা বলা যায় খুব ভালোভাবে সেটা হলো তারেক রহমান আর চুপ্পু কিন্তু বন্ধু নয়। অর্থাৎ চুপ্পু যতই চেষ্টা করুক তারেক রহমানের আস্থা অর্জন করতে পারবে না। চুপ্পুকে তারেক রহমান ততক্ষণই রাখবে যতক্ষণ চুপ্পুকে তার প্রয়োজন আছে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবও সংসদে বলেছেন যে তখন তারা যা বলেছে আমরা সব মেনে নিয়েছি, কারণ মেনে না নিলে যদি ইলেকশনটা না দেয়। অর্থাৎ এখানে, এবং আমি এটাও শুনেছি বা আপনি আমার চেয়ে অনেক বেশি তথ্য রাখেন যে তারেক রহমানও নাকি এই পলিসিতে ছিল যে যখন ইউনূসের সাথে বৈঠক করে যে যে যা বলে মেনে নাও, কোন রকম একটা রাষ্ট্র ক্ষমতায় আগে যাও, তারপরে আমি দেখব কি করা যায় না করা যায়। না, এরপর রাষ্ট্রপতি সাহেব তো ধরেন আপনার নির্বাচনের পরে যে বক্তৃতা দিলেন, বা এই যে কয়েকদিন আগে জুলাই সন্ত্রাসীদের জুলাই উদযাপনে যে বক্তৃতা, তাতে তো মনে হচ্ছে যে উনি পারলে শেখ হাসিনাকে না গলায় দড়ি দিবেন, নিজ হাতে দড়ি পরাইয়া দিবেন। রাশেদ, আমাদের বরঞ্চ ফেলে দিচ্ছে। দেখুন, আমাদের বরঞ্চ এই জিনিসটা খেয়াল করা উচিত। আওয়ামী লীগ সরকার কিন্তু আপনার দুটো বিএনপির রাষ্ট্রপতির সাথে কাজ করেছে, একটা আব্দুর রহমান বিশ্বাস, একটা হলো ইয়াজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে আপনার শপথ পাঠ করেন, উনি কিন্তু ইয়াজউদ্দিনের হাতে শপথ পাঠ করেছিলেন। তখন আপনি খোঁজ নিলে দেখবেন যে ওই দুই রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগ তাদের কোনো বয়ান হাজির করতে পারে নাই না। অথচ দেখেন এই চুপ্পু, এই জন্য আমি অনেক ক্ষেপে গেছি এই চুপ্পুর উপর। চুপ্পু শুধু, হ্যাঁ হতে পারে এখন আওয়ামী লীগের অনেক লোক এটাও বিশ্বাস করে যে চুপ্পু কোনো রকম পড়ে আছে, যে সে একটা পাশা উল্টে দিবে, তারেক রহমানকে ফেলে দিবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে, এই ধরনের আশা কিন্তু অনেকের মনে আছে। কিন্তু চুপ্পুর কি সেই সুযোগ আছে? এই সুযোগ যদি থাকে আপনার ওয়াকারের আছে, চুপ্পুর কিন্তু এই ধরনের কোনো সুযোগ নেই। আজকে যদি যে গণজোয়ার সৃষ্টি হয়, যেটা আমরা আশা করছি এবং যেটা হবে শেখ হাসিনা আসলে, চুপ্পুকে সরিয়ে যদি আপনার মাহমুদুর রহমান কিংবা লুৎফুজ্জামান বাবরকেও যদি ওই জায়গায় রাখে, চুপ্পু যা যা করবে শেখ হাসিনা আসলে, অর্থাৎ পাশাটা উল্টে গেলে লুৎফুজ্জামান বাবরও একই ব্যবহার করবে। ঠিক চুপ্পু যে ব্যবহারটা করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, যে আগ্রহ নিয়ে বাকি কাজগুলা করেছিল, ওই যে ইউনূসকে শপথ পড়ানো টড়ানোতে। চুপ্পুর একদিক থেকে এই জায়গায় শুধু ভূমিকা রাখার সুযোগ আছে অনেক বড় ব্যক্তিত্বের মানুষ হলে, যেটা আসলে চুপ্পুর থেকে আশা করা যায় না, ওয়াকারের থেকেও আশা করা যায় না। অনেক সময় পাকিস্তানি কিন্তু এরকম কিছু কিছু রাষ্ট্রপতি করে দেখিয়েছে এবং সাকসেসফুলও হয়েছে, কিন্তু সেই রকম আপনার সেটা ব্যক্তিত্ব লাগে, সেটার জন্য আপনার ব্যাগেজ কম লাগে। এই চুপ্পু ওয়াকার সেই ধরনের মানুষ নয়। এখন এই চুপ্পুকে এখন এই যে কথা বলেছে, যেটা বললেন আপনি, এটা কথা বলেছে কিনা, এখন চুপ্পুর তো নিজে অস্বীকার করেছে যে না, কেউ প্রমাণ করতে পারবে না, আমি এমন কথা বলিনি। এটা আমি দেখলাম বিভিন্ন জায়গায় উনি চ্যালেঞ্জ করছে যে এটা নাকি আমার দেশে বের হয়েছিল, আমার দেশ থেকে খবরটা ডেইলি স্টার ছাপিয়েছে, এবং ডেইলি স্টারকে কোট করে অনেকে বলছে যে ডেইলি স্টার যেহেতু বলেছে, আমার দেশ বললে না হয় মিথ্যা কথা, ডেইলি স্টার তো মিথ্যা কথা বলে না, সুতরাং ডেইলি স্টারে যেহেতু এই খবর ছাপা হয়েছে নিশ্চয় সত্য কথা। এখন কথা বলেছে কি বলে নাই এ নিয়ে আমি কি মন্তব্য করব? সম্ভব এটা লুকোনো, আবার এমনও হতে পারে কেউ শুনে ফেলেছে, রাষ্ট্রপতির আশেপাশে চাকর বাকররাও লিক করে দিতে পারে। মানে আমি তর্কের খাতিরে বলছি যে কথা যদি বলে থাকে, শুধু যে ওই মোবাইল থেকে চেক করতে হবে এমনও তো না। মনে করেন যে অনেক সময় শত্রুতাও করে, না বললেও বলবে যে মনে করেন যে রাষ্ট্রপতির একটা চাকর আছে, সে এই রাষ্ট্রপতি তাকে কোনোদিন একটা লাথি মারতে চাইছে, অনেক চাকরও কিন্তু ধ্বংস করে দিতে পারে। চাকর বলছে যে দেখ তোরে আমি কোনোদিন দেখাবো, চাকর গিয়ে বলছে যে আমি শুনছি সে যখন হোটেলের রুমে ছিল সে ইয়ের সাথে কথা বলছে, আমি নাস্তা দিতে গেছি বা হাত পা টিপতে গেছি, কোনো একটা যে দেখি যে শেখ হাসিনার সাথে কথা বলে। মানে কত ধরনের আপনার জিনিস হতে পারে, এটা অচিন্তনীয়, মানে কোনো শেষ নাই। আপনার আস্থার সম্পর্ক যদি না থাকে, অর্থাৎ যেটা তারেক রহমান আর চুপ্পুর মধ্যে থাকার কোনো সুযোগ নাই, ফলে একটা পিয়নও যদি বলে যে আমি শুনেছি উনি শেখ হাসিনার সাথে কথা বলছেন, সবাই কিন্তু এটাকে আমলে নিবে। আর পিয়ন যদি চালু হয় আরো বেশি আমলে নিবে। ধর আমরা সবাই একসময় গত 24 মাস তো শুনছি যে রাষ্ট্রপতি ছিলেন এস আলমের সবচেয়ে প্রিয় লোক। এস আলম প্রোভাইডেড রাষ্ট্রপতি, শেখ রেহানার অনুরোধে, ছোট বোনের অনুরোধে বড় বোন ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। সালাউদ্দিন সাহেব তো আবার
কি বলে আপনার এসালমের আত্মীয়, উনি যখন বাংলাদেশ আসছেন এসালমের গাড়ি ঘোড়া চালাইছেন, শিলংয়ে এসালমের পয়সায় উনি জীবন নির্বাহ করেছেন গত 8 বছর। এরপরও চুপ্পুকে বিশ্বাস করা গেল না। তো এটা কি চুপ্পু সাহেব বুঝেন নাই যে ওনাকে আসলে রাখবেন না? আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্য করছি, যদি উনি বুঝে ছাড়তেন তাহলে সবচেয়ে সুবিধার জন্য ছিল উনি যখন লন্ডনে ছিলেন তখনই তো উনি এখান থেকে বলতে পারতেন যে আমি পদত্যাগ করিলাম। বাইন্ধা নেওয়ার ক্ষমতা তো কারো ছিল না। এখন তো উনি পদত্যাগ করলে ওনারা অ্যারেস্ট করতে পারে, সরকার চাইলে জেলও হইতে পারে। তো পাবলিকের চাপে ওই যে এনসিপির পান্ডাগুলা তো আছে, মৌলবাদীগুলো আছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় চুপ্পুকে ওরা অ্যারেস্ট করবে না, মানে আমার আপাতত মনে হয় আর কি করবে না, কারণ অ্যারেস্ট করা মানে হলো যে আরেকটা ফ্রন্ট ওপেন করা। কিছুই না, চুপ্পুর কোনো ক্ষমতা না থাকলেও জেলে গেলেও একটা রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করেছে, এইটা একটা মানে তাহলে আরো ভালোভাবে বলি, ভালোভাবে হলো মাথায় যদি একটুখানি বুদ্ধিও থাকে তাহলে অ্যারেস্ট করবে না। হ্যাঁ, এইটার সাথে আপনার একটা চুপ্পুকে আমি রাষ্ট্রপতি হিসাবে এখন আর স্বীকার করি না, কিন্তু তারেক রহমান তো দেখাচ্ছে তারেক রহমানের রাষ্ট্রপতি সারাবে, কারণ চুপ্পুর হাতে তারেক রহমান শপথ পড়েছে চুপ্পুর মানে মুখে। তো সেই দিক থেকে আবার যখন অ্যারেস্ট করবে এইটার এক ধরনের জবাবদিহিতার আপনার উপলক্ষ দাঁড়িয়ে যায়। সেই ঝামেলা কি তারেক রহমান নিবে? বুদ্ধি থাকলে নিবে না, এখন কি করবে আমি জানি না। আর চুপ্পুর দিক থেকে দেখেন, তার অর্থকড়ি যদি থাকে, নিশ্চিতভাবে ধন দৌলত আছে, এগুলা সরানো বিভিন্ন রকম কিন্তু ব্যবস্থা আছে, মানে তারও কিন্তু অনেক দুশ্চিন্তার বিষয় আছে। সেই জন্য সে কিন্তু ধরেন আমাদের মতো মানুষ হলে হাত পা ঝাড়া, তাহলে কিন্তু সে ওইটা পারতো। মানে আপনি যদি চুপ্পু তো সেটা পারবে না, কারণ চুপ্পু অনেক চিন্তা করবে যে আমার ওই বাড়িটাকে নিয়ে নিবে, আমার ওই জায়গাটাকে নিয়ে নিবে। সে তো লন্ডনে ওইটা করবে না, বুঝতে পারছেন না কেন? ফলে এইটা যেটা হয়েছে, চুপ্পুর উচিত ছিল, আমি চুপ্পু থেকে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হলো যে আত্মসম্মান নিয়ে তারেক রহমানের সাথে একটা বন্দোবস্ত করে পদত্যাগ করা। তাহলে চুপ্পুকে আমরা হয়তো একটা সম্মান দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, এতে চুপ্পু নিজের সম্মান হারাইছে। শেখ হাসিনার সাথে তো বেইমানি করেছেই। শেখ হাসিনা তো চুপ্পুর মতো মানুষকে রাষ্ট্রপতি বানিয়েছে, এই লোকের তো আসলে সেই জায়গায় পৌঁছার আসলে কোনো কথা ছিল না। আমাদের আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ছিলেন, অনেক যোগ্য লোক ছিলেন, তাই না? কত বড় বড় নেতা ছিলেন, আপনি চিন্তা করেন, কত বড় বড় অর্থনীতিবিদ ছিলেন, হ্যাঁ, কত বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, তাই না? জ্ঞানী গুণী যারা সব জায়গায়। কিন্তু সেই জায়গায় তো চুপ্পুর তো 7 জনমের ভাগ্য যে উনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু উনি কিছুই দেখাতে পারলেন না। এখন আওয়ামী লীগের সহজ সরল মানুষটা যেটা ভাবে সেটা যদি সত্য হয়, আমি এটাকে পছন্দ করব যে চুপ্পু কোন রকম পড়ে আছে যে আওয়ামী লীগের কোনো একটা উপকার করার জন্য, এটা কিন্তু অনেকে ভাবে। সেটা সত্য কিনা জানি না, মানে আমি কোনো কিছু আসলে মানে কোনো কিছু তো আমি নীল করি না, আমি শুধু পরিস্থিতিটা আপনাকে বলতে পারি যে কি হতে পারে আর কি।